আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আরব আমিরাতের। বেলারুশে শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। যেসব আলোচিত ঘটনার মধ্য দিয়ে পার হল আরও একটি বছর, যেসব দেশের নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি। স্থানীয় সময় মঙ্গলবার ৩০ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে আরব আমিরাত। খবর রয়টার্সের। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি-এর সঙ্গে আমিরাতের আঁতাত এবং এই ইস্যুতে সৌদির সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবির উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়েছিল রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমিরাত থেকে পাঠানো অস্ত্র ও সাজোয়া যানবাহী চালানে তারা হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এমন ঘোষণার পর মঙ্গলবার উত্তেজনা চরমে ওঠে। রিয়াদ, হাজরামাউত ও মাহরা থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর শুক্রবার এসটিসির অবস্থানেও বিমান হামলা হয়। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইয়েমেনের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে প্রভাবিত করা অন্যান্য বিষয় নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। কুয়েত ও বাহরাইন সহ কয়েকটি উপসাগরীয় দেশ জানিয়েছে তারা সংলাপ জোরদার এবং রাজনৈতিক সমাধানে পৌঁছনোর যে কোনো উদ্যোগকে সমর্থন করবে। কাতার বলেছে, সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের নিরাপত্তা তাদের নিজস্ব নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আমিরাত সরকার জানিয়েছে তারা ইয়েমেনে তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে এবং এখন দেশটিতে অবস্থানরত সকল আমিরাতি সেনাকে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি-এর সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতার বিষয়টি রিয়াদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ইস্যুতে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দীর্ঘদিনের কূটনৈতিক তিক্ততা ও আস্থার সংকট গত মঙ্গলবার এক চরম পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে। সৌদির এই নজিরবিহীন আল্টিমেটাম এবং সরাসরি সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হল সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে চলমান দীর্ঘ যুদ্ধের সূচনা ঘটে ২০১৪ সালে, যখন ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেয়। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর আল হাদি সৌদি আরবে আশ্রয় নেন। হুথিদের প্রতিহত করা এবং হাদির সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি গণপরিষদ সরকারের বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা হয়। ২০১৫ সাল থেকে ওই জোট ইয়েমেনে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। তবে বহু বছরের সংঘর্ষের পরও হুথিদের সম্পূর্ণভাবে পরাস্ত করা সম্ভব হয়নি, বরং সময়ের সাথে সাথে জোটের ভেতরেই ক্ষমতার বণ্টন, প্রভাব বিস্তার ও কৌশলগত লক্ষ্য নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। ২০১৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ইয়েমেন থেকে তাদের সেনা উপস্থিতি কমাতে শুরু করে, যদিও প্রকাশ্যে তারা জোটের প্রতি সমর্থন অব্যাহত রাখে। একই সময়ে আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারে সক্রিয় হয়ে ওঠে।
এই তৎপরতা সৌদি সমর্থিত কেন্দ্রীয় সরকারের বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয়। বর্তমান প্রেক্ষাপটে ইয়েমেন থেকে আমিরাতের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা যুদ্ধের ময়দানে নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এখন সৌদি আরব এককভাবে এই সংঘাত চালিয়ে যাবে নাকি ভিন্ন কোনো কূটনৈতিক বা সামরিক কৌশল গ্রহণ করবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা চলছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে একবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বেলারুশে মোতায়েনের পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বেলারুস থেকে ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে তো বটেই, উপরন্তু যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে পারবে ওরেশনিক। রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে অরণ্য পথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের নেটে। বেলারুশের ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে তা জানায় না রুশ এবং বেলারুশ সেনাবাহিনী। পশ্চিমা রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কয়েকজন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম। এমন তথ্য পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সংকট আর সংঘাত সহিংসতায় আরও একটি বছর পার করল বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা ২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত। চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনিদের উপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে কলমে গত অক্টোবরে যুদ্ধবিরতি হলেও এখনও পুরোপুরি হামলা বন্ধ হয়নি উপত্যকাটিতে। গোটা মধ্যপ্রাচ্যে ২০২৫ সাল জুড়ে ছিল অস্থিরতা। গাজার গণ্ডি ছাড়িয়ে একের পর এক দেশ হয়েছে ইসরায়েলি আগ্রাসনের শিকার। জুনে ১২ দিনের সংঘাতে ভয়াবহ ক্ষতির শিকার হয় ইরান ইসরায়েল। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যদিও ভয়াবহ যুদ্ধের রূপ নেওয়ার আগে মার্কিন মধ্যস্থতায় থেমেছে এই সংঘাত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির পরও ২০২৫ সালের লেবাননে হামলা বন্ধ করেনি তেল আবিব। আগ্রাসন চালিয়েছে ইয়েমেন, কাতার ও সিরিয়ায়। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ছিল অভ্যন্তরীণ সংঘাতেও। বাশার আল আসাদের পতনের পরও বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কারণে অশান্ত ছিল সিরিয়া। ইয়েমেনেও চলছে ক্ষমতা দখলের লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ স্থায়ী হয়েছে আরও একটি বছর। রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে দফায় দফায় বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ থামাতে এখনও একমত হতে পারেননি। যুদ্ধের কারণে ২০২৫ সালেও মানবেতর জীবনযাপন করেছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত সুদান সাক্ষী হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের। ক্ষমতার লড়াইয়ে চলতি বছর চরম ভয়াবহতার সাক্ষী হয়েছে কঙ্গোর উত্তরাঞ্চল। নাইজার, মালি, বুর্কিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বছর জুড়ে ছিল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা। সংঘাত থেকে বাদ যায়নি দক্ষিণ এশিয়াও। ২ পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের যুদ্ধ থেমেছে ৪ দিনে। প্রতিবেশী আফগানিস্তানের সাথেও একাধিকবার জড়িয়েছে পাকিস্তান। আগের বছরের মতোই ২০২৫ সাল জুড়ে গৃহযুদ্ধ দেখেছে মিয়ানমার। সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়াও। মহড়া আর হুমকি ধামকিতে বছরব্যাপী অস্থিরতা ছিল চীন তাইওয়ানের মাঝে। উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও।
2024-এর পর 2025 সালেও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে বিভিন্ন দেশ। গ্লোবাল প্রোটেস্ট ট্র্যাকারের তথ্য, এবছর দুর্নীতি, অনিয়ম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্বের অন্তত 70টি দেশে আন্দোলন হয়েছে, যার মধ্যে নেপাল ও বুলগেরিয়া সহ একাধিক দেশে হয় সরকার পতন। মার্কিন রাজনীতির পালাবদলে 2025-এ আবারও ক্ষমতায় ফিরেই বিশ্বে রীতিমতো শুল্কযুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ব অর্থনীতি। দফায় দফায় আলোচনার পরও এখনও অনেক দেশের ওপর আরোপিত রয়েছে বড় অঙ্কের মার্কিন শুল্ক। জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। বছর জুড়েই ছিল ভূমিকম্প, দাবানল আর ঝড় বন্যার প্রকোপ, যাতে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট 10 জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত 3 জন ইরানি নাগরিক, যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত রায়ান ফ্যান গ্রুপের সঙ্গে যুক্ত ইরান-ভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পুনরায় চালু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞাই নয়, সামরিক পদক্ষেপও নিয়েছে। গত গ্রীষ্মে ইসরায়েল-ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।